ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো LRNR ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর পঞ্চম পাঠের অন্তর্গত প্রথম অধ্যায়ের গল্পটি। গল্পটির নাম হচ্ছে গাছের কথা, লেখক জগদীশচন্দ্র বসু। তো প্রথমে এসো এই জগদীশচন্দ্র বসু সম্বন্ধে পরিচয় করে নেওয়া যাক। জগদীশচন্দ্র বসু হচ্ছেন একজন উল্লেখযোগ্য বাঙালি বিজ্ঞানী। অর্থাৎ আমরা যে সমস্ত বাঙালি বিজ্ঞানীদের কথা জানি, যেমন মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, তেমনি একজন অন্যতম বা উল্লেখযোগ্য জীববিদ এবং জীববিজ্ঞানী, পদার্থবিদ বাঙালি বিজ্ঞানী হচ্ছেন জগদীশচন্দ্র বসু। বিজ্ঞান সাধনার পাশাপাশি ইনি ছিলেন সাহিত্যের প্রতিও খুব অনুরাগী। খুব স্বাভাবিকভাবে সাহিত্যের প্রতি তার অনুরাগ বা ভালোবাসা ছিল বলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইনি খুব প্রিয় বন্ধু ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধেতে ইনি বাংলাদেশের শিলাদহতে যখন কবি বাস করছেন সেখানেতে তিনি গেছেন, সেখানে কবিগুরুর আতিথ্য গ্রহণ করেছেন। এমনকি বলা বাহুল্য যে জগদীশচন্দ্র বসু যাতে বিলেতেতে গবেষণা করতে যেতে পারেন তার জন্য আর্থিক দিক থেকে সাহায্যও করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অন্যদিকে যখন তিনি কবিগুরুর কাছে আতিথ্য নিয়েছেন তখন কবিগুরুর ছেলে মেয়েকে কিছুদিনের জন্য আপাতত পড়িয়েওছেন জগদীশচন্দ্র বসু। ফলে দুজনকার মধ্যে এই দুই মহান মানুষ, একজন কবি আর একজন বিজ্ঞানী, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর আর জগদীশচন্দ্র বসু ছিলেন অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু। তো এই জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 1858 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1937 খ্রিস্টাব্দে। বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার বিক্রমপুর গ্রামে জগদীশচন্দ্র বসুর জন্ম। ইনি বিজ্ঞান সাধনাকে কেন্দ্র করে, অর্থাৎ তার বিভিন্ন গবেষণা বিষয়গুলোকে কেন্দ্র করে যে সমস্ত বাংলায় প্রবন্ধগুলো লিখেছিলেন সেই প্রবন্ধগুলো মূলত তার অব্যক্ত নামক প্রবন্ধ সংকলন গ্রন্থে সংকলিত হয় এবং সংকলন গ্রন্থটি 1920 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অর্থাৎ এই অব্যক্ত প্রবন্ধ সংকলন গ্রন্থটিতে মূলত জগদীশচন্দ্র বসুর বাংলা ভাষায় লেখা বিভিন্ন বিজ্ঞান সম্বন্ধীয় গবেষণা বিষয়গুলোকে নিয়েই তৈরি হয়েছে বা রচিত হয়েছে। এবং আমাদের পাঠ্য গাছের কথা এই প্রবন্ধটি বা এই গল্পটিও কিন্তু এই অব্যক্ত নামক বইটি থেকে বা প্রবন্ধ গ্রন্থটি থেকেই সংকলন করা হয়েছে। যদিও এই প্রবন্ধটি অব্যক্ত নামক বইয়েতে সংকলিত হওয়ার আগে সেই সময়তে মুকুল নামক এক সাহিত্যিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রথমে। তো কবি জগদীশচন্দ্র বসুর বিশেষ উল্লেখযোগ্য দিক সম্বন্ধে এবার আসি। ইনার পেশা হচ্ছে মূলত অধ্যাপনার গবেষণা। জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজে, বর্তমানে যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়, তো তৎকালীন সময় প্রেসিডেন্সি কলেজে তিনি অধ্যাপনা করতেন এবং অধ্যাপনার পাশাপাশি তিনি সারা জীবন গবেষণা কার্যে রত ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে, পদার্থবিদ্যা, জীববিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে তিনি উল্লেখযোগ্যভাবে গবেষণা করেছেন এবং তার সুচিন্তিত মতামত আমাদের কাছে তুলে ধরেছেন। এছাড়াও তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন 1917 সালেতে। বসু বিজ্ঞান মন্দির, এই বসু বিজ্ঞান মন্দির হচ্ছে সেই সময়তে বিজ্ঞান চর্চার একটা অন্যতম প্রতিষ্ঠান। অর্থাৎ এই বসু বিজ্ঞান মন্দির মূলত জগদীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এবং বাঙালি কৃতি ছাত্রদের বিজ্ঞান চর্চার বা বিজ্ঞানের বিভিন্ন বিষয় গবেষণার জন্যই এই বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠানটি তিনি সম্পূর্ণ নিজের ব্যয়েতে তৈরি করেন। এবং এই বসু বিজ্ঞান মন্দির এই প্রতিষ্ঠানটিতে সেই সময়তে বিজ্ঞান সাধনার বিভিন্ন আধুনিক বিষয়গুলোতে গবেষণা চলতে থাকে। অন্যদিকে জগদীশচন্দ্র বসু মূলত তার বিজ্ঞানিক জীবনেতে বা বৈজ্ঞানিক জীবনে দুটো উল্লেখযোগ্য আবিষ্কার হলো ক্রেস্কোগ্রাফ যন্ত্র আর দুই হচ্ছে বেতার তরঙ্গের আবিষ্কার। ক্রেস্কোগ্রাফ যন্ত্র সাহায্যে তিনি মূলত উদ্ভিদ অর্থাৎ গাছেরও যে প্রাণ আছে তারাও যে উত্তেজনায় সাড়া দিতে পারে
তাদেরও যে হ্রাস বৃদ্ধি বা বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তাদেরও যে আঘাত করলে বিভিন্ন তাদের অনুভূতি হয় ইত্যাদি বিষয়গুলো তিনি মূলত এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যেই প্রমাণ করেন। অন্যদিকে তার আর এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বেতার তরঙ্গের আবিষ্কার। সব মিলিয়ে জগদীশচন্দ্র বসু আমাদের বাংলার বিজ্ঞান জগতেতে বা বিজ্ঞানের আবিষ্কার জগতেতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তার লেখা অব্যক্ত প্রবন্ধ সংকলনের অন্তর্গত গাছের কথা এই প্রবন্ধটিতে মূলত তার গাছের প্রতি তার ভালোবাসা, তার গাছের প্রতি তার অনুভূতি বা প্রকৃতির প্রতি তার এক অকৃত্রিম মমতাবোধ বা সমর্থন ইত্যাদি দিকগুলো ধরা পড়েছে। অন্যদিকে গাছের সঙ্গে মানুষের যে জীবনের কত মিল, সেই মিলটাকেই মূলত তিনি এই প্রবন্ধতে তুলে ধরবেন। এবার আসি আমাদের এই প্রবন্ধটার মূল বক্তব্যতে। যদি প্রবন্ধটা আমরা পড়ি দেখব জগদীশচন্দ্র বসু এই প্রবন্ধে গাছের বিভিন্ন দিকগুলিকে তিনি বিভিন্ন পয়েন্ট ভিত্তিক আলোচনা করেছেন বা বিভিন্নভাবে ধাপে ধাপে আলোচনা করেছেন। তো তার সেই আলোচনার দিকগুলোকে আমরা যদি একটু পয়েন্ট পয়েন্ট করে সাজিয়ে আলোচনা করি তাহলে আমাদের মনে হয় যেন আমাদের বিষয়টা পরিষ্কার হবে। প্রথমতই দেখো আমি পয়েন্ট করছি পূর্বের অবস্থা, বর্তমান অবস্থা। অর্থাৎ প্রাবন্ধিক একবারে এই প্রবন্ধের প্রথমে বলছেন যে আগে যখন আমি নদী, পাহাড় বা পাহাড়ি এলাকাতে বা নদীর তীরেতে বা খোলা মাঠেতে যখন ঘুরে বেড়াতাম তখন সব কিছুই যেন আমার কাছে ফাঁকা ফাঁকা ঠেকতো, যেন মনে হতো সব কিছু চুপচাপ, বোবা, নিস্তব্ধ, প্রাণহীন। কিন্তু যবে থেকে প্রকৃতিকে ভালোবাসতে শিখেছি তবে থেকে আমি অনুভব করতে পেরেছি যে আমি এই প্রকৃতির মধ্যেও বা এই নীরব প্রকৃতির মধ্যেও কিন্তু প্রাণ আছে। তারাও কথা বলে, তাদেরও অনুভূতি আছে, তারাও যেন তাদের সৌন্দর্যের দ্বারা মানুষকে মুগ্ধ করে, তারাও উত্তেজনায় সাড়া দেয়। তখন কিন্তু আমার আর এই খোলা মাঠ বা নদী তীরবর্তী ফাঁকা জায়গা বা এই পাহাড়ি এলাকা আদেও তখন আর ফাঁকা ফাঁকা লাগতো না, বরঞ্চ এদেরকে আমার সঙ্গী বা বন্ধু মনে হতো। অর্থাৎ এই যে বিষয়টা, অর্থাৎ প্রাবন্ধিকের প্রকৃতিকে ভালোবাসার পূর্বের অবস্থা এবং প্রাবন্ধিকের প্রকৃতিকে ভালোবাসার পরবর্তী অবস্থা, এই দুটো অবস্থার কথাই মূলত জগদীশচন্দ্র বসু প্রথমে তুলে ধরলেন। যতদিন তিনি প্রকৃতিকে ভালোবাসতে পারেননি এবং বলা বাহুল্য যতদিন তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেননি ততদিন তার কাছে কিন্তু প্রকৃতি পুরো প্রাণহীন ছিল। তাই প্রকৃতি প্রাণহীন ছিল বলেই তার কাছে নদী, মাঠ বা পাহাড়ি এলাকা সব কিছুই তার ফাঁকা ফাঁকা মনে হতো। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য থাকা সত্ত্বেও সেগুলোকে তিনি অনুভব করতে পারতেন না। কিন্তু যবে থেকে তিনি প্রকৃতির প্রতি ভালোবাসা জেগেছে তার বা প্রকৃতিকে ভালোবাসতে পেরেছেন, হ্যাঁ, এবং একইভাবে ক্রেস্কোগ্রাফ যন্ত্রের দ্বারা তিনি তিনি পর্যবেক্ষণ করেছেন যে প্রকৃতির মধ্যে বা গাছের মধ্যে প্রাণ আছে, তবে থেকেই কিন্তু তার প্রকৃতির প্রতি ভালোবাসা ধরা পড়েছে বা প্রকৃতির যে সজীব সেটা তিনি অনুভব করতে পেরেছেন। তখন কিন্তু আর তার চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগেনি গো। অর্থাৎ প্রাবন্ধিকের এই যে প্রকৃতিকে ভালোবাসার পূর্বের অবস্থা এবং তার প্রকৃতিকে ভালোবাসার পরবর্তী অবস্থার মধ্য দিয়ে আসলে প্রাবন্ধিক প্রথমেই প্রকৃতির প্রতি যাতে মানুষের ভালোবাসা গড়ে ওঠে, প্রকৃতির প্রতি যাতে মানুষের মমত্ববোধ, শ্রদ্ধা গড়ে ওঠে এবং অবশ্যই প্রকৃতিকে যেন মানুষ যাতে না আঘাত করে বা তার যাতে ক্ষয়ক্ষতি না করে, এইটাই যেন তিনি পরোক্ষভাবে বুঝিয়ে দিতে চান। এবং প্রকৃতি যে আমাদের পরম বন্ধু সেটাও যেন তিনি প্রথমেতেই তুলে ধরতে চাইলেন আমাদের কাছে। অর্থাৎ প্রকৃতির সঙ্গে মানুষের যে কত নিবিড় সংযোগ তারই প্রাবন্ধিক তার নিজের জীবনের মাধ্যমেই কিন্তু সেই বার্তাটা দিতে চাইলেন। এরপরেতে প্রাবন্ধিক জগদীশচন্দ্র বসু তার প্রবন্ধের দ্বিতীয় বক্তব্য শুরু করেছেন মানুষ ও গাছের জীবনের মিল দেখিয়ে। একটা তিনি ভালো মন্তব্য করেছেন, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। অর্থাৎ গাছের সঙ্গে মানুষের জীবনের অনেক মিল। এই অনেক মিলগুলো কি কি তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন, যেটা এই প্রবন্ধের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। তো প্রথম তিনি মিল বলছেন যে আহার, অর্থাৎ মানুষ যেমন আহার করে বেঁচে থাকার জন্য বা জীবন ধারণ করার জন্য মানুষ যেমন আহার করে, গাছেরাও কিন্তু আহার করে।
গাছেরাও একইভাবে তাদের শিকড়ের দ্বারা মাটি থেকে বিভিন্ন খনিজ পদার্থ বা খনিজ এবং জল বা মাটির রস শোষণ করে এবং পাতার দ্বারা সালোক সংশ্লেষ করে তারা আহার করছে। অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্য যেমন আহারের দরকার, গাছেরও বেঁচে থাকার জন্য তেমন আহারের দরকার। এটা একটা গাছের সঙ্গে মানুষের জীবনের মিল। দ্বিতীয় তিনি কি মিল দেখাচ্ছেন? দিনকে দিন বাড়ে। অর্থাৎ মানুষ যেমন দিনকে দিন বাড়ে, একটা ছোট্ট নবজাত শিশু সে আস্তে আস্তে বড় হয়, সে প্রথমে হামাগুড়ি দিতে শেখে, তারপরেতে হাঁটতে শেখে, তারপরে ছুটতে শেখে, এইভাবে আস্তে আস্তে তার যেমন বৃদ্ধি আছে। অর্থাৎ একটা মানুষ যেমন আয়তনে এবং আকারেতে বাড়ে, একটা ছোট্ট গাছও তেমনি আকারে এবং আয়তনেতে কিন্তু বাড়ে। তৃতীয় তিনি কি মিল দেখছেন গাছের সঙ্গে মানুষের? না, অভাব। অর্থাৎ মানুষের জীবনে যেমন অনেক সময় অনেক কিছুর অভাব দেখা যায়, গাছেদের মধ্যেও কিন্তু অনেক সময় অনেক কিছুর অভাব দেখা দেয়। যেমন হয়তো দেখা যাচ্ছে যে গাছের মধ্যে মানুষের জীবনে হয়তো অর্থের অভাব থাকতে পারে, তা বলে আমরা তো বলবো না যে গাছের মধ্যেও অর্থের অভাব আছে। আসলে মানুষের বেঁচে থাকার জন্য যেমন বিভিন্ন অভাব হয়, অর্থাৎ একটা আশ্রয় বা উপযুক্ত খাওয়া, অর্থাৎ মানুষের জীবন ধারণের জন্য যে অন্ন বস্ত্র বাসস্থান এর অভাব দেখা দেয়, সেটা গাছেদের ক্ষেত্রেও হয়। গাছও যদি উপযুক্ত স্থানেতে না আমরা বসাই তাহলে সে মারা যেতে পারে, বা একটা গাছের বেড়ে ওঠার জন্য জল বা অন্যান্য সার ইত্যাদি অর্থাৎ তার আহার যদি না দিই তাহলে সেই গাছ বাঁচতে পারে না। অর্থাৎ মানুষের বেঁচে থাকতে গেলে যেমন মাঝে মাঝে খাদ্যের অভাব, বাসস্থানের অভাব দেখা দেয়, তেমনি গাছেরও কিন্তু বেঁচে থাকতে গেলে মাঝে মাঝে এই বাসস্থান বা খাদ্যের অভাব দেখা দিতেই পারে। তারপরেতে কি না, 4 নম্বর তিনি মিল দেখাচ্ছেন জীবন ধারণের জন্য ব্যস্ততা। অর্থাৎ মানুষ যেমন জীবন ধারণের জন্য বিভিন্ন কাজেতে ব্যস্ত, তার আহার সংগ্রহের জন্য ব্যস্ত, তার বাসস্থানটাকে নিরাপদ করার জন্য ব্যস্ত, অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থান ঘটাবার জন্য মানুষ যেমন ব্যস্ত, গাছেরাও কিন্তু একটু ভালো উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার জন্য বা অনুকূল পরিবেশে বেঁচে থাকার জন্য, একটু জল পাওয়ার জন্য বা একটু খনিজ পদার্থ পাওয়ার জন্য বা একটা বেশ ভালো উপযুক্ত অনুকূল পরিবেশে থাকার জন্য তারা ব্যস্ত। অর্থাৎ মানুষ এবং গাছ দুজনাই নিজের জীবন ধারণের জন্য কর্মব্যস্ত। পঞ্চম মিল তিনি কি দেখাচ্ছেন? কষ্টে পড়ে চুরি ডাকাতি। অর্থাৎ মানুষ যেমন অনেক সময় কষ্টেতে পড়ে বা দারিদ্রতার কারণেতে বাধ্য হয় চুরি ডাকাতি করতে, গাছেরাও কিন্তু অনেক সময়তে চুরি ডাকাতি করতে বাধ্য হয়। হ্যাঁ, তা বলে গাছেরা যে অন্যের সম্পদ চুরি করতে যাচ্ছে তা নয়, গাছেরা চুরি ডাকাতি করতে বাধ্য হয়। কথাটাকে আমরা যে একটু অন্যভাবে ধরি, দেখবে বড় বড় গাছের মধ্যে অনেক সময় ছোট ছোট গাছ জন্মায়। কোনো বড় হয়তো বট গাছ কিংবা বড় হয়তো অশ্বত্থ গাছ, সেখানে কোনো একটা পাখি হয়তো ছোট্ট একটা অন্য কোনো গাছের বীজ এনে ফেলে দিল, সেই জন্য মাঝে মাঝে দেখবে কোনো বট গাছের মাথা থেকে একটা ছোটো পাড়া তাল গাছ উঠেছে, কিংবা কোনো অশ্বত্থ গাছ থেকে হয়তো অন্য কোনো একটা গাছ জন্মেছে। অর্থাৎ তখন বলা যেতে পারে সেই ছোট্ট গাছটা সে বেঁচে থাকার জন্য এই বড় গাছটা সম্পদ চুরি করছে। অর্থাৎ যেমন দরিদ্ররা ধনীদের সম্পদ চুরি করে, মানে যাদের নেই তারা যেমন চুরি করে যাদের আছে তাদের, তেমনি ওই ছোট্ট গাছটি সেও বাঁচার জন্য কিন্তু বড় গাছের এইভাবে খাদ্য চুরি করতে পারে। অর্থাৎ মানুষ এবং গাছ উভয়ই কষ্টেতে পড়ে বা অভাবেতে চুরি ডাকাতি করে। 6 নম্বর মিল কি না, সাহায্য। মানুষ যেমন একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, গাছও কিন্তু সাহায্য করে। গাছ দুভাবে সাহায্য করে। এক, গাছ গাছকে সাহায্য করে, মূলত যেগুলো লতা পাতা অর্থাৎ যেগুলো জড়িয়ে জড়িয়ে ওঠে, হ্যাঁ, সেই জড়িয়ে জড়িয়ে যখন উঠছে একটা গাছ, সে একটা বড় গাছের গুঁড়িকে জড়িয়ে উঠছে, অর্থাৎ বড় গাছটা তখন ওই লতানে গাছটাকে সাহায্য করছে। আবার গাছ মানুষকে যে কত রকমভাবে সাহায্য করে সেটা তোমরা নিশ্চয়ই জানো, ফল দিয়ে, ফুল দিয়ে, জ্বালানি কাঠ দিয়ে, বা সবথেকে আমাদের জীবন ধারণের প্রয়োজনীয় জিনিস অক্সিজেন দিয়ে আমাদেরকে সাহায্য করছে। অর্থাৎ গাছ এবং মানুষ উভয়ই কিন্তু তার সমধর্মী জায়গাতে সাহায্য করছে। অর্থাৎ মানুষ মানুষকে সাহায্য করছে, গাছও তেমনি গাছকেও সাহায্য করছে, আবার মানুষকেও সাহায্য করছে। তারপর কি, বন্ধুত্ব। অর্থাৎ মানুষের মধ্যে যেমন বন্ধুত্ব হয়, গাছের মধ্যেও বন্ধুত্ব হয়।
গাছের মধ্যে বন্ধুত্ব বলতে এক জায়গায় অনেকগুলো গাছ একসঙ্গে থাকলে দেখতে খুব সুন্দর লাগে, যেন মনে হয় তারা বন্ধুত্বপূর্ণভাবে পুরো সারিবদ্ধভাবে যেন রয়েছে। তারপরে থেকে 8 নাম্বার হচ্ছে স্বার্থ ত্যাগ, অর্থাৎ মানুষ যেমন অনেক সময়তেই নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের কথা ভাবে, অন্যের ভালো করার চেষ্টা করে বা অন্যের মঙ্গল করার চেষ্টা করে, গাছও তেমন কিন্তু স্বার্থ ত্যাগ করে অন্য গাছকে এবং মানব সভ্যতাকে বাঁচাচ্ছে। অর্থাৎ এইভাবে যে মানুষের সঙ্গে গাছের বিবিধ রকম বা এরকম বৈচিত্র্যময় মিল দেখেই প্রাবন্ধিক জগদীশচন্দ্র বসু একটা খুব ভালো মন্তব্য করলেন যে গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। এটা এই প্রবন্ধের একটা উল্লেখযোগ্য প্রশ্ন, অর্থাৎ পরীক্ষাতে এরকম একটা প্রশ্ন হতেই পারে যে কেন প্রাবন্ধিক বলেছেন, তখন আমাদের এই মিলগুলোকে দেখাতে হবে যে এই মিলগুলোর জন্যই মূলত প্রাবন্ধিক মন্তব্য করেছেন গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। এরপর প্রাবন্ধিক তার বক্তব্যের তৃতীয় যে দিকটাকে তুলে ধরেছেন সেটা হচ্ছে মরা ডাল ও গাছ, অর্থাৎ প্রাবন্ধিক এখানে একটা এই প্রবন্ধটার দ্বিতীয় অনুচ্ছেদেতে তিনি দেখিয়েছেন যে একটা গাছতলায় হয়তো আমি বসে আছি, সেই গাছটা হাওয়া দিচ্ছে, তার পাতাগুলো নড়ছে, হ্যাঁ, সেখানেতে বসে পাখি ডাকছে, আর তার পাশেই হয়তো একটা মরা ডাল পড়ে আছে, অর্থাৎ গাছের নিচেতে একটা মরা ডাল পড়ে আছে। এই ঘটনাটাকে কেন্দ্র করেই প্রাবন্ধিক আমাদের কাছে একটা প্রশ্ন করলেন যে আচ্ছা বলো তো, মরা ডাল এবং এই গাছটার মধ্যে পার্থক্য কোথায়? এই প্রশ্নটার মধ্য দিয়েই প্রাবন্ধিক চলে গেলেন মূলত জড় এবং জীবের পার্থক্যতে। তিনি বললেন যে মরা ডালটা হচ্ছে একটা জড় পদার্থ আর গাছটা হচ্ছে একটা জীব বা সজীব পদার্থ। এই সূত্রে অর্থাৎ মরা ডাল এবং গাছের পার্থক্যর মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন জড় এবং জীবের পার্থক্য। সেই পার্থক্যতে মূলত কি তিনি বলছেন না, জড় পদার্থের ক্ষয় হয়, অর্থাৎ ওই মরা ডালটা আস্তে আস্তে উই পোকাতে খেয়েই হোক বা পচে গিয়েই হোক ক্ষয়ে যাবে এবং শেষে মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু জীবনের লক্ষণ হচ্ছে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে, একটা ছোট্ট গাছ আস্তে আস্তে আরও বড় হবে। তারপরেতে তিনি বলেছেন জড় পদার্থ হচ্ছে জীবিত, এই জড় পদার্থ হবে মৃত আর জীব হবে জীবিত। অর্থাৎ জড় পদার্থ সবসময়তে মৃত, তার মধ্যে কোনো প্রাণ নেই, আর যারা সজীব তারা হচ্ছে জীবিত বা তার মধ্যে প্রাণ রয়েছে। অর্থাৎ মরা ডালটার মধ্যে কোনো প্রাণ নেই আর গাছটির মধ্যে প্রাণ রয়েছে। তারপরে তিনি পার্থক্য তুলে ধরলেন যে জড় পদার্থ হচ্ছে গতিহীন আর জীব হচ্ছে গতিযুক্ত, অর্থাৎ জড় পদার্থের মধ্যে কোনো নড়াচড়া নেই, ওই যে মরা ডালটা যেখানে পড়ে আছে সেই অবস্থাতেই পড়ে থাকবে, কিন্তু জীবনের লক্ষণ হচ্ছে গতিযুক্ত, তারা নড়ে চড়ে, তারা প্রয়োজনেতে এখানে ওখানে যাতায়াতও করে। এবং জড় পদার্থের মধ্যে কোনো বংশবৃদ্ধি নেই, কিন্তু সজীব পদার্থ বা জীবের মধ্যে আমাদের বংশবৃদ্ধি আছে। অর্থাৎ একটাই যে মরা ডাল এবং গাছের পার্থক্যের মধ্য দিয়ে, অর্থাৎ যে প্রাবন্ধিক যে প্রশ্নটা করলেন যে মরা ডাল এবং গাছের মধ্যে প্রভেদ কোথায়, সেই প্রভেদের উত্তর তিনি তুলে ধরতে গিয়ে মূলত জড় এবং জীবের পার্থক্যকে তুলে ধরলেন। এবারেতে জগদীশচন্দ্র বসুর বক্তব্যের চতুর্থ যে দিক আসছে বীজ থেকে গাছ, মানে এই পয়েন্টগুলোকে আমরা আমাদের মতন করে সাজিয়ে নিচ্ছি, এইভাবেই যে প্রাবন্ধিক পয়েন্ট করেছে তা নয়, সেটা তো তোমরা টেক্সট থেকেই বুঝতে পারছো। বীজ থেকে গাছ মানে একটা বীজ থেকে কিভাবে গাছ জন্মায়, এই বিশেষ প্রক্রিয়াটাকে তুলে ধরতে গিয়ে প্রাবন্ধিক তুলনা করেছেন একটা ডিম ফুটে বাচ্চা বেরোনোর মতন। তো প্রাবন্ধিক বলছেন যে একটা পাখির ডিম, সেই পাখির ডিমটা ফুটে বাচ্চা বেরোনোর জন্য যেমন উত্তাপ দরকার বা তাপের দরকার, তেমনি বীজ থেকে গাছ বেরোতে গেলেও মাটি, উত্তাপ আর জলের দরকার আছে। অর্থাৎ ডিম থেকে মানে বাচ্চা জন্মাতে গেলে যেমন শুধুই উত্তাপ, তেমনি বীজ থেকে গাছ জন্মাতে গেলে শুধু উত্তাপ হলেই চলে না, মাটি, উত্তাপ ও জল এই তিনটে প্রয়োজনীয় জিনিসের দরকার। অর্থাৎ মাটি, উত্তাপ এবং জলের দ্বারাই একটা বীজ থেকে গাছে পরিণত হয়। এবং প্রাবন্ধিক বলছেন যে বীজটা যেন গাছের ডিম, অর্থাৎ একটা বীজের মধ্যে যেমন একটা বাচ্চা ঘুমন্ত অবস্থায় থাকে, তেমনি একটা ডিমের মধ্যে যেমন একটা বাচ্চা ঘুমন্ত অবস্থায় থাকে, তেমনি একটা বীজের মধ্যে একটা গাছও যেন
ঘুমন্ত অবস্থায় থাকে। অর্থাৎ বৃক্ষ শিশু নিদ্রা যায় বীজের মধ্যে, যেমনভাবে একটা বাচ্চা নিদ্রা যায় ডিমের মধ্যে, তেমনভাবে বৃক্ষ শিশু নিদ্রা যায় এই বীজরূপী ডিমের মধ্যে। এবং পরবর্তীকালে সেই নিদ্রা কখন ভাঙে না মাটি, উত্তাপ জল ইত্যাদির সংস্পর্শে এসে সেই বৃক্ষ শিশুর নিদ্রা ভাঙে, তখনই সেটা বীজ থেকে গাছে পরিণত হয় এবং সেটা বাড়তে থাকে। এই বীজটাকে বলা যেতে পারে বৃক্ষ শিশুর ঢাকনার মতন। অর্থাৎ যতদিন না বীজ থেকে গাছের জন্ম হচ্ছে ততদিন এই বৃক্ষ শিশুকে আগলে রাখে ওই বীজের ওপরের কঠিন আস্তরণতা, যেটা একটা ঢাকনার মতন, সেই বাইরের আঘাত থেকে রক্ষা করে। অর্থাৎ বীজ বৃক্ষ শিশুকে গাছ বাইরের আঘাত থেকেও রক্ষা করে। এরপর প্রাবন্ধিক একটা অন্যতম গুরুত্বপূর্ণ বক্তব্যতে এসছেন, যেটাকে আমরা পঞ্চম পয়েন্টে এনেছি, যে নানাভাবে বীজ ছড়িয়ে পড়ে। প্রাবন্ধিক জগদীশচন্দ্র বসু বলেছেন যে এই যে বীজ থেকে গাছ জন্মায়, তো এই বীজ নানাভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি বলছেন যে কোথাও কোনো জনমানব নেই, কোথাও কোনো লোকজন নেই অথচ দেখা যাচ্ছে সেখানে কত সুন্দর জঙ্গল হয়েছে। সাধারণত আমরা কি দেখি যে মানুষ একটা গাছ লাগালো বা একটা চারা গাছ লাগালো, তারপরেতে সেটা থেকে বড় একটা মানে গাছটা আস্তে আস্তে বাড়ছে, বা একটা কোনো বীজ দিল মাটিতে, তারপরে সেটা থেকে ছোট্ট গাছ হচ্ছে, গাছ থেকে বড় গাছেতে পরিণত হচ্ছে। অর্থাৎ আমরা সচরাচর যেটা বুঝি যে মানুষই গাছ লাগাতে পারে। অর্থাৎ যে গাছ লাগান আমরা বলি, স্লোগান দিই গাছ লাগান, হ্যাঁ প্রকৃতিকে বাঁচান, তো গাছ লাগান মূলত কাকে বলা? মানুষকে বলা। তাহলে মানুষই মূলত গাছকে রোপণ করতে পারে। কিন্তু প্রাবন্ধিক বলছে তাহলে তাই যদি হবে, তাহলে এমন একটা কোনো জনমানবহীন দ্বীপপুঞ্জ, চারিদিকে তো সমুদ্র, মাঝখানে তো একটা দ্বীপ, হ্যাঁ সেইখানেতে কি করে এত গাছ জন্মে যাচ্ছে? সেই কথার প্রসঙ্গতেই মূলত প্রাবন্ধিক বলছে যে নানাভাবে বীজ ছড়িয়ে পড়তে পারে। শুধুই যে মানুষ গাছ লাগাবে তা নয়, নানাভাবে ছড়িয়ে পড়ে। তার প্রথমটা হচ্ছে পাখির মাধ্যমে। অর্থাৎ পাখি মুখে করে অনেক সময় বীজ বহন করে নিয়ে যায়। অর্থাৎ পাখিরা বিভিন্ন গাছেতে বসছে, সেই গাছের ফল খাচ্ছে, সেই গাছের ফলের মধ্যে আমরা জানি ফলের মধ্যেই বীজ থাকে, তাহলে সেই গাছের ফলের মধ্যে যে বীজ সেটা পাখি দুভাবে ছড়ায়। প্রথমত একটা পাখি সেই ফলটাকে হয়তো মুখে করে নিয়ে গিয়ে অন্য কোনো একটা জায়গায় গিয়ে বসে খেলো। সেই ফলটা খাওয়ার সময় ফলের বীজটা হয়তো সেই জায়গাতে পড়লো এবং সেটা থেকে আস্তে আস্তে মানে একটা গাছের জন্ম হলো। এটা একভাবে পাখি বীজ ছড়ায়। আবার অনেক সময়তে পাখি সেই ফল খেয়ে যখন মলত্যাগ করে, সেই মলের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসা বীজ, সেটা থেকেও কিন্তু গাছ জন্ম নেয়। অনেক সময় তো তোমরা দেখবে কখনো কখনো সেই পাকা বাড়ির সামসেটেতে বা পাঁচিলের ওপরেতে ছোট ছোট গাছ জন্মে গেছে, ছোট ছোট অশ্বত্থ গাছ বা বট গাছের মতন জন্মে গেছে। আমরা তো প্রশ্ন হতেই পারে যে দেখো এখানেতে মাটি নেই, সিমেন্ট, হ্যাঁ, তারপরে তো ওখানেতে গাছটাকে কেউ লাগায়নি, হঠাৎ করে কোথা থেকে জন্মালো? মূলত সেই কোনগুলোতে জন্মায়? আসলে এইখানেতে কোনো পাখি এসে ফলটা খেয়ে বীজটা ফেলেছে, সেই থেকে গাছ জন্মেছে। এইভাবেই দেখা যায় যে জনমানবহীন কোনো দ্বীপপুঞ্জেতে বা কোনো ফাঁকা জায়গাতে এইভাবে পাখি কোনো বীজ বহন করে নিয়ে গিয়ে সেখানেতে ফেলে এবং আস্তে আস্তে এক সময়তে ফাঁকা জায়গা জঙ্গলেতে ভরে ওঠে। সুতরাং বীজ ছড়ানোর একটা অন্যতম উপায় হচ্ছে পাখির মাধ্যমে, পাখিরাই মূলত বীজ ছড়ায়। দ্বিতীয় যেটা হচ্ছে বাতাসের দ্বারা, মূলত বাতাসের দ্বারাও বীজ ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে প্রাবন্ধিক জগদীশচন্দ্র বসু মানে উদাহরণ দিয়েছে শিমুল গাছ। শিমুল গাছের তুলো যখন মানে ওড়ে, হাওয়াতে যখন ওড়ে, তখন সেই শিমুল গাছের তুলোর সঙ্গে ছোট্ট বড় বীজটাও তুলোর সঙ্গে উড়তে থাকে। সেই তুলোটা উড়তে 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 কোনো একটা জায়গায় গিয়ে পড়লো, তখন সেই বীজটা সেখানেতে রয়ে গেল এবং পরবর্তীকালে সেখান থেকে আবার নতুন কোনো শিমুল গাছ জন্ম নিল। অর্থাৎ এইভাবে বাতাসের মাধ্যমে কিন্তু অনেক সময় বীজ ছড়িয়ে পড়ে এবং সেই ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে নতুন গাছের জন্ম হয়। আর সবথেকে যেটা বীজ ছড়ানোর অন্যতম বাহক হচ্ছে সেটা হচ্ছে মানুষ তথা কৃষকরাও বীজ ছড়ায়। যখন একজন কৃষক ধান চাষ করে তখন ধান বীজ ছড়ায়, যখন সর্ষে চাষ করে সর্ষে বীজ ছড়ায়, তিল চাষ করলে তিল বীজ ছড়ায়। তাহলে এইরকমভাবে কৃষকরাও বীজ ছড়াচ্ছে, ফলে মাঠেতে বিভিন্ন শস্য উৎপাদন হচ্ছে। ফলে নানাভাবে বীজ ছড়িয়ে পড়ার উদাহরণ হিসাবে প্রাবন্ধিক মূলত তিনটে পথকে আনলেন: পাখির মাধ্যমে বীজ ছড়িয়ে পড়ে, বাতাসের দ্বারা বীজ ছড়িয়ে পড়া,
আর কৃষকদের দ্বারা বীজ ছড়িয়ে পড়া। এরপরেতে প্রাবন্ধিক প্রবন্ধের শেষেতে এসেছে বৃক্ষ শিশুর ঘুমকে কেন্দ্র করে, অর্থাৎ বৃক্ষ শিশুর ঘুমানো। প্রাবন্ধিক বলছেন যে একটা বীজের মধ্যে বৃক্ষ শিশু ঘুমোতে থাকে, উপযুক্ত অনুকূল পরিবেশ পেলে, অর্থাৎ মাটি, উত্তাপ, জল পেলে তবেই সেই বৃক্ষ শিশুর ঘুম ভাঙে এবং বৃক্ষ শিশুর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সে আস্তে আস্তে বড় হতে থাকে। কিন্তু সে কোথায় ঘুমায়? আমরা যেমন ঘরের মধ্যে নিরাপদেতে ঘুমাই, বৃক্ষ শিশুও তেমন কিন্তু বীজের মধ্যে নিরাপদে ঘুমায়। আবার এই বীজটাকে আবার নিরাপদেতে রাখে পৃথিবী মাতা। তাহলে একজন আরেকজনকে নিরাপত্তা দিচ্ছে, বৃক্ষ শিশুকে নিরাপত্তা দিচ্ছে বীজ, আবার বীজকে নিরাপত্তা দিচ্ছে পৃথিবী মাতা। পৃথিবী মাতা নিরাপত্তা দেওয়ার অর্থ কি? প্রাবন্ধিক বলছেন যে অনেক সময় এতে অনেক বীজ হাওয়ায় উড়তে উড়তে বা যে কোনোভাবেই হোক ধুলোর মাধ্যমে যেতে যেতে কোনো পাথরের তলায় বা কোনো ইটের তলায় বা ধুলোর নিচেতে চাপা পড়ে গেল, সেটা হয়তো আমাদের চোখের বাইরেতে চলে গেল, মানে চাপা পড়ে গেল যখন, বাড়ালে চলে গেল যখন, আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু প্রাবন্ধিক বলছেন যে বিধাতার বা ঈশ্বরের চোখ থেকে কিন্তু সে সরেনিকো, উপযুক্ত সময় এলে সে ঠিক অঙ্কুরোদ্গম হয়ে ছোট্ট একটা গাছের জন্ম দেবে। অর্থাৎ যতদিন না একটা বীজ থেকে গাছের জন্ম হয় ততদিন কিন্তু পৃথিবী মাতা তাকে আগলে রাখে, যাতে কোনোভাবে তার ওপর আঘাত না লাগে। এই যে উপযুক্ত সময় এলে বীজ থেকে গাছের জন্ম হয়, এই দিকটা তোমরা ভালো খেয়াল করবে বর্ষাকালেতে। তোমরা অন্যান্য ঋতুতে, মূলত গ্রীষ্মকাল, শীতকালেতে চারিদিকেতে তাকাও, দেখবে যেন ফাঁকা ফাঁকা লাগছে, খুব একটা গাছপালা নেই, অন্তত ঘাস বা বন জঙ্গল নেই কো। কিন্তু বর্ষাকালেতে কোথা থেকে যে এত বন জঙ্গল তৈরি হয়ে গেল, কোথা থেকে যে এত জলা জঙ্গল বা তৈরি হয়ে গেল, বিভিন্ন গাছের জন্ম হলো, আমরা ভেবে পাই না কো। হ্যাঁ, আসলে ঠিক ওইটাই প্রাবন্ধিক এখানেতে বলতে চেয়েছে, যে ওই যে জঙ্গলটা তৈরি হচ্ছে বর্ষাকালেতে, তার বীজটা ওইখানেতে হয়তো লুকিয়ে ছিল, আমরা দেখতে পাইনি, কিন্তু পৃথিবী মাতা তাকে আড়ালেতে নিরাপদেতে রেখে দিয়েছে এবং বিধাতা তার উপর নজরদারি চালিয়েছে। পরবর্তীকালে বর্ষাকালেতে জল, বৃষ্টি, জল, উত্তাপ ইত্যাদির দ্বারা সেই বীজটা থেকে গাছের জন্ম হলো এবং চারিদিক সবুজে সবুজ হয়ে গেল। এর জন্যই আমরা বর্ষাকালেতে চারিদিকেতে এত জল জঙ্গল গড়ে উঠতে দেখি। এইভাবে বৃক্ষ শিশু এখানেতে নিদ্রা যাওয়ার কথা তুলে ধরা হয়েছে। সুতরাং সব মিলিয়ে এই গাছের কথা প্রবন্ধটিতে জগদীশচন্দ্র বসু দুটো দিককে তুলে ধরেছেন। প্রথমত হচ্ছে প্রকৃতির প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হওয়ার কথা, প্রকৃতির মানবসুলভ আচরণেতে তার একটা মুগ্ধকর অবস্থা, এই দিকটা। অর্থাৎ ওই যে প্রথমে বলেছিলাম পূর্বতন অবস্থা আর পরবর্তী অবস্থা, অর্থাৎ প্রকৃতির সঙ্গে মানুষের তথা আমাদের যে কত নিবিড় সম্পর্ক, সেটা প্রাবন্ধিক নিজের জীবনের দিক দিয়ে তুলে ধরেছেন। আর দ্বিতীয়ত এই প্রবন্ধের দ্বিতীয় যেটা দিক, যে এই গাছের জন্ম থেকে বৃদ্ধির দিকগুলো, অর্থাৎ গাছের কিভাবে জন্ম হচ্ছে বা বীজ থেকে গাছের কিভাবে জন্ম হচ্ছে, বীজ কিভাবে ছড়িয়ে পড়ছে, যতদিন না বীজ থেকে গাছের জন্ম হয় বীজ বা বৃক্ষ শিশু কোথায় আশ্রয় পাচ্ছে, এই দিকগুলো। আর কি সবথেকে এই প্রবন্ধের উল্লেখযোগ্য দিক, যে গাছেরও যে প্রাণ আছে, গাছের জীবন যে মানুষের জীবনের ছায়া মাত্র, যেটাকে প্রমাণ করবার জন্য তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন, সেই দিকটা এই প্রবন্ধতে তিনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন। অর্থাৎ গাছের জীবনের সঙ্গে মানুষের জীবনের সঙ্গে গাছের জীবনের মিল, বলা ভালো এই মিলগুলো সবই হয়তো তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যেই পেয়েছেন। সুতরাং গাছের কথা প্রবন্ধটির নামকরণটার দিকে আমরা যদি খেয়াল রাখি, বলবো অবশ্যই বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ, কারণ এখানে গাছের জন্ম, বৃদ্ধি এবং গাছের মৃত্যুকে কেন্দ্র করে জীব এবং জড়ের পার্থক্য, গাছের সঙ্গে মানুষের জীবনের মিল এবং প্রকৃতির সঙ্গে মানুষের জীবনের অঙ্গাঙ্গিক যে যোগ, সে দিকটাকেই মূলত তুলে ধরলেন। ঠিক আছে, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ভিডিওটা তোমরা তা কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক করো এবং এই ভিডিওটার ওপর যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাস্য কিছু থাকে বা বক্তব্য থাকে, তা তোমরা কমেন্ট বক্সে জানিও, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটার ওপর যদি তোমাদের কোনো রকমভাবে প্রশ্নপত্র বা পিডিএফের দরকার হয়, তোমরা www.lrnr.in এই ওয়েবসাইটেতে চলো, সেখান থেকে ডাউনলোড করে নাও।